আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। এই দেশবাসী সবাই জানে কি হয়েছে। এটা 6 বার টাকা আসছিল, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু। তখন আমার যেটা সাহস ছিল যে আমি কিছু অপরাধ করি নাই বা আমরা নির্দোষ, এরকম একটা মনোভাব নিয়ে যে আমার স্বেচ্ছায় আমি পিলখানা এসে স্বেচ্ছায় আমি যেখানে ডাকছি ওখানে গেছি। দর্শক, পিলখানার ভিতরে যে 57 জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল 17 বছর পর এবার আসল তথ্য বেরিয়ে এসেছে। সেখানকার বিডিআর সদস্যরা যে গ্রেপ্তার হয়েছিল তারা এবার মুক্তি পেয়ে কঠিন বোমা ফাটানোর বক্তব্য দিয়েছেন। তারা যে তথ্যগুলো দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার ফেসে যাচ্ছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। কিভাবে ভেসে যাচ্ছেন না টেনে দেখলে বুঝতে পারবেন। না টেনে দেখতে থাকুন, লাইক করে আমার সাথেই থাকুন। এই মেয়েটার 6 বার টাকা আসছিল, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু। কোনো অপরাধে জেল কাটলাম, কিছুই বুঝি না। 16টা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। 22 বছরের ভাই আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে কষ্ট সেটা আমি কোনোদিন কাছে প্রকাশ করতে পারবো না। এই 16টা বছর আমি কোনোদিনও ফেরত দেবো না। আমার এই মেয়েটারে ছোট্ট রেখে আসছে 6 মাস বয়স। আজকে দেখলাম আমার ওয়াইফ অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে মেয়েটা রাত 12টা পর্যন্ত আমার এই ওয়াইফ, আমার স্ত্রী রাত 12টা পর্যন্ত গার্মেন্টসে ডিউটি করে। আমার খুঁজটা বাইরে যায়, আমি সহ্য করতে পারি না। রাত 12টা পর্যন্ত ডিউটি করে। এখন কাঁদবেন না, এখন কাঁদবেন না, একটা আনন্দঘন মুহূর্ত। আপনারা যদি আবেগ আপ্লুত হয়ে যান, আমরাও আমার এই বউ রাত 12টা পর্যন্ত ডিউটি করে আসছে, ভাগ করে মেয়েটারে লেখাপড়া করে, সবকিছু করে। আর কেউ দেয় না। মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, এখান থেকে বাইরে হচ্ছে এটাই অনেক শুকরিয়া। বাবা মা বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করার লোক নেই। মুক্ত আকাশে ভাড়া আজকে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাকের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সরকারের চাওয়া, আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়, আমরা কিছু জানি না। পূর্বের ন্যায় যেন দেয়। আজকে দেখেন খবর শুনে বিমারে যে ভোটার থেকে আসে ওই রাষ্ট্রীয়তে এসে হামলা করতেছে, এই করতেছে। আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো, ওরা কিচ্ছু করতে পারতো না। বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না। এই মিডিয়াররা পড়ার ভাড়া দিচ্ছে, কত সুন্দর মিডিয়ারের নাম শুনলে তারা ভাইগা চলে যেত। আর আজকে তারা আমাদের উপরে হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। এই 18,500 মিডিয়ার তারা অপরাধ আমি মনে করি। আমি কথা বলতে পারতেছি না। আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। এই দেশবাসী সবাই জানে কি হয়েছে। 20 বছর বন্ধু জীবনটা কেমন ছিল এটা তো আপনারাই জানেন ভালো। জীবনটা কেমন ছিল জানেন? আজ যখন আমার চাকরি 30, আমি 78-এ ভর্তি, তখন আমি জেলে। তো এই 16 বছর কাটাইছি, কি অবস্থায় কাটাইছি সেটা আপনারা সবাই জানেন এবং দেশবাসী সবাই জানে। দেশবাসীর কাছে অনুরোধ, বাকি জীবনটা যাতে কাটাতে পারি, সরকারের কাছে যাতে আমরা ফ্যাসিলিটি পাই। তাই এই 16 বছরে আপনি কোনো পরিবারের সদস্য হারিয়েছেন কিনা? এই 16 বছরে আমার মাকে হারিয়েছি, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর হারাইছি, আমার স্ত্রী হারাইছে, এরকম অনেকেই হারাই গেছে। আজ আমার 4টে ছেলে মেয়ে পথের ভিখারি, আজকে পথের ভিখারি হয়ে গেছে আমার ছেলে মেয়েরা। আজকে 17 বছর নিরপরাধে জেল খাটতেছি। কেন? এটাই আমাদের যাতে মান সম্মান এবং চাকরি ফেরত পাই, সেটাই দাবি। আজ 17 বছর জেলে একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? পারে না। কিন্তু আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। যাই হোক, আমরা যাতে সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমরা পেনশন পাইতে পারি, যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। আজ আমার 65 বয়স, এটাই
আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ, কি চাচ্ছেন? ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো ক্রেস নিয়ে হাঁটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জেলখানার ভিতরে আপনাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? আমার নাম হাবিলদার মোহাম্মদ ইমদাদুল হক। এখন আসলে আপনার পেনশন জেলখানা আমাদের সঙ্গে ভালো আচরণ করছে। মানে অপশন আছে কি আপনার চাকরি আবার ফেরত পাবেন এরকম কিছু? এখন যদি আমরা এটা অনুরোধ করছি সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে। মালিহা 17 বছর পরে বাবাকে পেলা, কেমন লাগছে একটু বলো? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ, কষ্ট করছো। অনেক খুশি। 3 মাসের বাচ্চা ছিল আপনার। 3 মাসে যখন আমি কোলে ওকে ওর মায়ের কোলে দিয়ে আমি এই ভিতরে এসেছিলাম স্বইচ্ছায়, যে আমাকে যে যখন আমাকে গ্রেপ্তার করে তখন আমার যেটা সাহস ছিল যে আমি কিছু অপরাধ করি নাই বা আমরা নির্দোষ, এরকম একটা মনোভাব নিয়ে যে আমার স্বইচ্ছায় আমি পিলখানায় এসে স্বইচ্ছায় আমি যেখানে ডাকছি ওখানে গেছি। যা আমার কাছে জবান বেঁধেছে আমি সবসময় সত্য কথাই বলে এসেছি। এখন আমার সত্য কথাটা কতদূর যে আমার কাছে ওনাদের সঙ্গে কাছে গ্রহণযোগ্য ছিল জানি না। আমাকে যখন জেলে পাঠায় তখন এই মেয়েটাকে আমি 3 মাসের তখন ওর মায়ের কোলে দিয়ে আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি যদি আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে আমার বাচ্চা দুইটাকে তুমি রাখো, যদি ফিরে আসে আমি পাই, যদি না ফিরতে পারি আমাকে মাফ করে দিই। এই চেয়ে আমি মানে চলে এসেছিলাম কোলে দিয়ে। এই চোখে দেখছেন হয়তো 3 মাসের পর থেকে এখন 3 মাসে এই অনুভূতি আমি এইভাবে আমি কোনোদিন আমি ছুঁয়ে দেখিনি বাচ্চাকে, আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে আমি কাছে সময় চাইলেই যে আমি পাইছি তা না, মনে হতে অনেক এইটাই। এখন আমি কাছে পেয়েছি কাছে। হ্যাঁ, আমার নাম আমি সৈনিক মনসুর আলী, 24 রাইফেল ব্যাটালিয়ন। ধন্যবাদ আপনাকে। হ্যালো, ওকে হ্যাঁ। দর্শক, আসলে এই সমস্ত মানুষের মানে যেই অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এই সদস্য দেখেছেন, সে তার সন্তানকে। বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের একটি অংশ শিরোনাম হয়েছে, শিরোনামটা খুবই ইঙ্গিতপূর্ণ। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমি আবার রিপিট করি, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এই কথাটা কেন বলছেন? এই কথাটা বলার কারণ হচ্ছে, বলা হচ্ছে যে 3 জন যে ছাত্র উপদেষ্টা আছেন সরকারে, তারা নতুন রাজনৈতিক দল করবে বলে শোনা যাচ্ছে এবং তার প্রস্তুতি নিচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা, কিন্তু সেখানে 3 ছাত্র উপদেষ্টা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেয়, তাহলে তো সেই সরকার নিরপেক্ষ না। সেই কারণে তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় না রাখতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। খুবই এক ধরনের চাপ, এক ধরনের হুমকি, এক ধরনের সতর্ক বার্তা অন্তর্বর্তী সরকারের প্রতি, এটা পরিষ্কার। খবরে বলা হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ